আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান নিয়ে ভাবতে বিশিষ্টজনদের আহ্বান। কর্মকাণ্ডের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত বলে তারেক রহমানের অভিযোগ। ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মন্তব্য। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে। নির্বাচন কমিশনের চূড়ান্ত খসড়ায় ৩৯টি পরিবর্তন। এবং ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। প্রতিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মহাকাশে প্রাণের সূচনার অনুসন্ধানের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান বা এক্সিট পলিসি নিয়ে ভাবতে বলেছেন অর্থনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য। এই সরকারের কাজের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা সেই প্রশ্ন তুলেছেন এই অর্থনীতিবিদ। রাজনৈতিক গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা দীর্ঘ সময় ধরে অরাজনৈতিক সরকারের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনায় বলেন, এই সরকার নিরপেক্ষ নয়, ফলে তাদের দীর্ঘ সময় থাকা উচিত নয়। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত বিষয়ে গবেষণা। ২৬ দেশের উদাহরণ নিয়ে করা গবেষণায় দেখানো হয়, কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা, গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থানের কারণে আসা অন্তর্বর্তীকালীন সরকারের গড় মেয়াদ ১০ মাস ৩ সপ্তাহ। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নিউট্রাল সরকার না, আই রিপিট। তাদের একটা বিশেষ দলের প্রতি তাদের এক ধরনের নেক নজর আছে, প্রধান উপদেষ্টা নিজের আছে। আমি শুধুমাত্র ক্যাবিনেটের কথা বলছি না, এমনকি এখনও দুজন উপদেষ্টা আছেন যাদেরকে আমরা ভেরি মাচ অ্যালাইন টু আ স্পেসিফিক পার্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? আলোচনায় গুরুত্ব পায় দেশের অর্থনীতি, নির্বাচনের সময় ও আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি। আমাদের চাওয়া একটা স্থিতিশীল বাংলাদেশ, স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতি ৫ বছর পর পর মানুষের ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবেন আগে, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো, যদি আমি 2 দিনও বেশি থাকতে পারি তাহলে 2 ফাইলে সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। মব ভায়োলেন্স ও খুনের উদাহরণ টেনে বাংলাদেশ প্রসঙ্গে গবেষণায় বলা হয়, দেশের অর্থনৈতিক, সামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত রয়েছে। সাভারের আশুলিয়ায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের মরদেহ পুড়িয়ে ফেলার স্থানে প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে। রাহুল রায় রিপোর্ট। গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় শ্রীপুরের এই স্থানে পুলিশের ভ্যানে পুড়িয়ে ফেলা হয়েছিল শহীদদের মরদেহ। গণঅভ্যুত্থানের মাসে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের এই স্থানেই প্রতিবাদ সমাবেশ। মঞ্চে ছিল পুলিশ ভ্যানে মরদেহের প্রতীকী ছবিও। ঢাকা জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে ছিলেন শহীদ পরিবারের সদস্যরা। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই শহীদের আত্মা যদি জানতে চায়, গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদাত বরণ করেছে, কিন্তু বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি? বিএনপি জনগণের ক্ষমতায়নের এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রেই বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের। যে কোনো ভুল সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের সম্মানে বিশেষ স্থাপনা তৈরি করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী থেকে প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সকালে ফেনী জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে অনির্ধারিত আলোচনায় সাংবাদিকদের তিনি বলেন, দেশের পরিস্থিতি সাপেক্ষে আগামী জানুয়ারিতে নির্বাচন হতে পারে। আলোচনায় রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ও অন্যরা। একটা দেশে যদি দুই যুগ যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে কোনোভাবেই মানুষের অর্থনৈতিক উন্নয়ন বা মানুষের জীবনমানের উন্নয়ন হবে না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে। এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়, আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। ট্রাইব্যুনালের দণ্ডাদেশ বাতিল করে ওই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। অন্য কোনো মামলা না থাকলে আসামিকে মুক্তি দিতে বলেছেন আদালত। 2014 সালের 24শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণ হয়। এর একটিতে মৃত্যুদণ্ডাদেশ ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়, 71-এ মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। আওয়ামী লীগের কোনো সাবেক নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের এটি প্রথম রায়।
মোবারক 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই আমির হোসেনের আইনজীবী আদালতকে বলেছেন তার মক্কেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আবু সাইদকে গুলি করেছেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 6 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গ্রেফতার 6 আসামির পক্ষের আইনজীবী এবং পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর বক্তব্য উপস্থাপন শেষে ওই আদেশ দেন আদালত। এর আগে আসামি পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আবু সাইদের মৃত্যুর ঘটনায় নিহতের মা চলতি বছরের 25 ফেব্রুয়ারি প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করেন। আর মামলার তদন্ত শেষ করে 24 জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে 109 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউশন। এতে বলা হয় কিভাবে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে নৃশংসভাবে আবু সাইদকে হত্যা করা হয়। ঘটনার বাইরে অর্থাৎ অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী 6 তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন 6 আগস্ট এবং সেই দিন চার্জ গঠিত হবে। পেনাল কোডে তো বিচার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এটা হয়তো মিসকনসেপশনের কারণে হয়েছে, অথবা উদ্ধৃতি দেওয়ার জন্য হয়তো উনি রেফারেন্স আকারে দিতে পারেন। জাল জালিয়াতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত মামলার রায় দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক, বেআইনি ও উদ্দেশ্যমূলকভাবে অসত্য ও জাল জালিয়াতির মাধ্যমে রায় প্রদানের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সভায় 16টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 4টি, শিল্প মন্ত্রণালয়ের 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 2টি, বাণিজ্য মন্ত্রণালয়ের 3টি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের 4টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ চলছে। এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতোমধ্যে 19টি সংস্থা যুক্ত হয়েছে, আরও সংস্থাকে যুক্ত করা হচ্ছে। সভায় তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যান-মেড ফাইবার সম্পর্কিত কাঁচামাল ও এই শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে। যেসব নীতিমালা, আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে হবে। মাইলস্টোন বিপর্যয়ে চিকিৎসাধীনদের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রিলিজ পেয়েছেন আরও একজন। তিনি মাইলস্টোনের ইংরেজি মাধ্যমের শিক্ষক ফারজানা ইয়াসমিন লিনা। ইনস্টিটিউটের পরিচালক জানান, ভর্তি রোগীদের মধ্যে আরও 10 জনের অবস্থা উন্নতির দিকে। লায়লা নওশিনের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন শাখার সিনিয়র শিক্ষক ফারজানা ইয়াসমিন লিনা। 21শে জুলাই স্কুলটির হায়দার আলী ভবনের দোতলায় দগ্ধ হন এই শিক্ষক। 2 হাত ও মুখ পুড়ে গেছে তার। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শেষে ছাড়পত্র পেলেন। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরাকে বলছেন নিজের দ্বিতীয় জন্ম। আমি আমাদের টিচার্স রুমে পাশে একটা মিসেস আছে, উনি আর 2-3টা মেয়ে বাচ্চা ঢুকছিল আর কি। তো আল্লাহর মতো ওদের নিয়ে বের হতে পারছি। ঠিক আছে, বাড়ানো হয়েছে কম। অনেকে অবাক হয় যে মেন সিঁড়িটা দিয়ে কীভাবে বেরোনো, আল্লাহ বের করছে। আপনাদের সাথে দেখা হবে বাচ্চা, বেরোতে পারছি। এখনো তাড়া করে ফেরে প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আর্তনাদ। আমার একটা সময় মনে হয়েছিল যে আমার বাচ্চাগুলি নিয়ে আসতে মারা যেতেছে। মনে করতে চাই না ঘটনাগুলি, মনে করে
অনেক কষ্ট লাগে। শিক্ষিকা লীনা ছাড়পত্র পাওয়ায় বার্ন ইনস্টিটিউটে এখন এই ঘটনায় চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ৩২ জন, যাদের ২৭ জন শিশু। উন্নতি হয়েছে আরও কয়েকজন রোগীর। আজকেও আমরা কোনো রোগীকে আমাদের হারাতে হয়নি, এটা আমাদের জন্য একটা ভালো খবর, আমাদের সবার জন্য। এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে 2 জন পেশেন্ট। একজন রোগীকে আমরা আইসিইউ থেকে শিফট করে এইচডিইউতে দিয়েছি। যে আমাদের 3 জন পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এবং আমাদের 7 জন পেশেন্ট সিভিয়ার কন্ডিশনে আছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিভিন্ন পর্যায়ে ১৫৮টি অপারেশন করা হয়েছে ভর্তি রোগীদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন রোগী। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২,২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, চাঁদাবাজির মামলায় গ্রেফতার রিয়াদের বাসা থেকে উদ্ধার চেকগুলোতে থাকা টাকার পরিমাণ দাঁড়ায় ২,২৫ লাখ টাকা। ২৬শে জুলাই সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে চাঁদা নেওয়ার সময় পুলিশের হাতে আটক হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। পরে তাদের চাঁদাবাজির অভিযোগে করা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। জলবায়ুর অভিঘাত এবং পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ব্যাপক সবুজায়ন করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। প্রতিবেশ সুরক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের কল্যাণকর উদ্যোগকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। হারুনুর রশিদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ক্রমবর্ধমান উষ্ণায়নে বছরের পর বছর বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। অস্বাভাবিক জোয়ার আর লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন। বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। উপকূলের ক্ষতিগ্রস্ত প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজ বেষ্টনী গড়তেই প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের প্রয়াস। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভোলা এমন একটি জেলা যেই জেলাতে কিন্তু নানা ধরনের ঝড় জলোচ্ছ্বাস প্রতিনিয়ত ঘটে এবং এই জেলাকে যদি আমরা ভালো রাখতে চাই, একে সুরক্ষিত রাখতে চাই, তাহলে কিন্তু এই যে সবুজের বেষ্টনী, সেই বেষ্টনী তৈরি করতে হবে। এখানে ম্যানগ্রোভ গাছের চারা যেমন রোপণ করতে হবে, অন্যান্য গাছের চারাও রোপণ করতে হবে। সব কিছু মিলিয়ে আমরা যদি ভোলাকে ভালো রাখতে চাই, তাহলে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নাই। আসুন আমরা এই বর্ষায় এই ভোলাকে ভালো রাখার জন্য হাতে হাত মিলিয়ে সবাই মিলে আমরা বৃক্ষরোপণ করি আর সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি চারা বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবেলায় আমরা গাছ লাগাচ্ছি এবং এই গাছগুলো গ্রিন উইন্ড ব্রেকার বা সবুজ বেষ্টনী হিসেবে কাজ করবে। গাছ আমাদেরকে ফুল ফল এবং জ্বালানি কাঠ দিয়ে থাকে। গাছ আমাদের উপকারী বন্ধু, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। সবুজায়ন উদ্যোগ শুধু প্রশংসনীয় পদক্ষেপই নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ক্লাবের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। তো বৃক্ষ আমরা সবাই জানি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস। সো এটার কার্যক্রম স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মাধ্যমে শুরু করা হয়েছে। গাছ আমাদের জীবনকে মূলত আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের প্রকৃতিকে সুন্দর রাখে। এছাড়া নানা কাজে গাছ লাগে। শুধু বৃক্ষরোপণই নয়, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে কাঙ্ক্ষিত ফলাফল পেতে রোপিত বৃক্ষের পরিচর্যার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।
সারা দেশেই ছাদ কৃষির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নগর জীবনের এখন অনেকেই নিজের ছাদে গড়ে তুলেছেন সবুজের আয়োজন। ফলে নাগরিক যান্ত্রিকতার ভেতরেও মিলছে নিরাপদ খাদ্য, একটু সবুজের আশ্রয় আর মানসিক প্রশান্তি। ঢাকার বনশ্রী আবাসিক এলাকার এক সফল ছাদ কৃষি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহানগরের বনশ্রী আবাসিক এলাকা। এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজমুল ইসলাম এবং তার স্ত্রী ফেরদৌসী গুলবাগ দম্পতির 7তলা ভবনের ছাদে 3 স্তরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক ছাদ কৃষি। ঢাকা শহরের ইট, কাঠ, পাথর আর কংক্রিটের এই যে যান্ত্রিকতার মাঝে এই ছাদে আসলে একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। 2019 সাল থেকে পুরোপুরি মনোযোগ দেয়া এই ছাদ কৃষিতে রয়েছে পরিকল্পিত ব্যবস্থাপনার ছাপ। ফুল, সবজি আর মৌসুমি ফল মিলে শহরের বুকে যেন এক টুকরো গ্রাম। আমি নিজে একটা পরিকল্পনা করি যে আমার এখানে ফুল, ফল এবং পাশাপাশি হাঁটার স্পেসও রাখতে হবে, ওয়াকওয়ে রাখতে হবে। কি কি সবজি করেন আপনি ছাদে? ঢেঁড়স, টমেটো শীতের সিজনে, কলমি শাক, তারপরে এখন আছে কলমি শাক, বেগুন আছে। বাবা, আপনার পাশেরটা তো এটা একটা অরণ্য দেখছি। অরণ্য, হ্যাঁ। এরা অবশ্য পুরোটা জায়গাটাই এরা বাগান করছে, পুরো জায়গাটা এদের। বাড়িটা নিশ্চয়ই অনেক শীতল থাকে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতেই তো কম বেশি আছে। সবাই এখন আগের চাইতে অনেক সচেতন, তাই না? হ্যাঁ, সবাই চেষ্টা করে। তবে এই উদ্যোক্তা মনে করেন নগরে এমন সবুজকে ধরে রাখতে দরকার পরিকল্পিত সেবা ব্যবস্থা চালু করা। আমরা ভালো পরামর্শ পাই না। আমাদের যদি প্রত্যেক এলাকা বেসড যদি কৃষি কর্মকর্তা থাকতো বা একটা তথ্য কেন্দ্র বা পরামর্শ কেন্দ্র থাকতো, আমরা কিন্তু ওখান থেকে ফোন করে স্যার এই পরামর্শগুলো নিতে পারতাম। নাজমুল ইসলামদের হাত ধরে আজ নগরের উপরের স্তর পরিণত হয়েছে সবুজে। এই ছাদ জুড়ে থাকা ফল, মূল আর শাকসবজি জানান দেয় নগরও হতে পারে প্রাণ স্পন্দনে ভরপুর। এমন একটি সবুজে ঘেরা টেকসই নগরী আমাদের প্রত্যাশা। ঢাকার বনশ্রী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3টা 5 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা ববিতার জন্মদিন আজ। পুরো নাম ফরিদা আক্তার পপি, যিনি অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। সোনালী দিনের এই নায়িকা জন্মদিনে সবসময় সিক্ত হয়েছেন দর্শকদের ভালোবাসায়, কিন্তু এবার তিনি আছেন কানাডায় ছেলের কাছে। 9 বার জাতীয় পুরস্কার এবং নানা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ববিতার জন্মদিন উপলক্ষে বিকেল 5টা 10 চ্যানেল আইয়ে সম্প্রচার করা হয় শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ও চাঁদ সামলে রাখ জোছনাকে। অনুষ্ঠানটি আজ রাত 10:30টায় আবারও প্রচারিত হবে। জন্মদিনে চ্যানেল আইয়ের মাধ্যমে কানাডা থেকে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ববিতার জন্মদিনে চ্যানেল আই পরিবারের শুভেচ্ছা। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। ডিপিপির দ্রুত অনুমোদন এবং পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি চলে। প্রতিষ্ঠান 9 বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় হতাশা ও ক্ষোভের কথা জানান সংশ্লিষ্টরা। সাংস্কৃতিক প্রতিবাদ চলাকালীন শাহজাদপুরে ঢাকা পাবনা মহাসড়কে প্রায় 10 কিলোমিটার যানজট হয়। পানিতে ডুবে শিশু মৃত্যু রোধের পাশাপাশি শিশুর সমন্বিত বিকাশের কার্যক্রম জোরদার ও সম্প্রসারণ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনেরা। বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস 2025 পালনে বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, শিশুদের জন্য ফলপ্রসূ উন্নয়ন উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে সরকার আন্তরিক। সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান ICBC প্রকল্পের এই আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের। সভায় প্রকল্পের উন্নয়ন সহযোগী এবং বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনা করেন। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কয়েকটি দেশে সুনামি আঘাত হানে। একই সঙ্গে 14টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবস্থা ভেদে বিভিন্ন দেশে সুনামি সতর্কতার মাত্রা নামিয়ে আনা হয়।
বুধবার ভোরে ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপ, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ, জাপানের উত্তরাঞ্চলে সুনামি আঘাত হানে। রাশিয়ার কামচাটকা অঞ্চলে ভূমিকম্পে বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। অন্যান্য দেশে সুনামিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পনেরো বছরে পা রাখল মাছরাঙা টেলিভিশন। রাঙাতে এলো মাছরাঙা স্লোগানে 2011 সালের 30 জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেলটি। বাংলাদেশের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে নানা মাত্রিক আয়োজনে দর্শকদের আকৃষ্ট করেছে মাছরাঙা টেলিভিশন। বর্ষপূর্তির আয়োজনে যোগ দেন বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেলিভিশনেও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মাছরাঙা। দেখতে দেখতে 14 বছর হয়ে গেল, কিন্তু শুরুটা হয়েছে আমরা যারা পুরাতন আছি, আগে কাছে আরো অনেকে আছে। আমি আজকে বিশেষভাবে মিস করছি আমাদের যে সিইও ছিল ফাহিম মোনায়েম, আমাদের সাথে বেশ অনেকদিন আমাদের সাথে ছিল। ধন্যবাদ প্রথমে আমি দেবো আমার সমস্ত স্কোয়ার পরিবারের সবাইকে, আমার কলিগকে। আমাদের কলিগদের ছাড়া আজকে আমরা এত দূর আসতে পারতাম না। আমাদের চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যানের ভিশন ছিল, কিছু ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য বাদবাকি যারা আমরা এখন আছি, কলিগরা আছে, প্রতিনিয়ত তারা কিন্তু কাজ করে যাচ্ছে সিনসিয়ারলি। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। মহাকাশে প্রাণের সূচনা অনুসন্ধান করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা অরিয়ন নক্ষত্রপুঞ্জের ধূলি বলয়ে জটিল জৈব অণুর উপস্থিতি শনাক্ত করেছেন, যা প্রাণ সৃষ্টির মূল উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। 1300 আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্রকে ঘিরে থাকা ধূলিকণার মধ্যে শনাক্ত হয়েছে গ্লাইকোলাইট্রাল নামক অণু, যা অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিড এবং অ্যালানিন গঠনের পূর্বশর্ত। ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের গবেষক ডক্টর ক্যাম্বার শোয়ার্জের মতে, গ্রহ গঠনের আগে মহাকাশে প্রাণের স্পন্দন গড়ে উঠেছিল, যা মহাবিশ্বে প্রাণের উৎস সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের টিভি উন্মোচন করেছে স্যামসাং। 2025 সিরিজের এই টিভির মূল আকর্ষণ অত্যাধুনিক ভিশন AI প্রযুক্তি, যা দুর্দান্ত ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। এই সিরিজে রয়েছে OLED, QLED টিভি, ক্রিস্টাল UHD, FHD মডেল এবং HD মডেল। নতুন সিরিজের টিভিগুলো পাওয়া যাবে স্যামসাং অনুমোদিত পার্টনার ট্রান্সকম ডিজিটাল, র্যাঙ্কস ইমার্ট এবং ইলেকট্রো ইন্টারন্যাশনালে। এই উপলক্ষে অনুষ্ঠানে ছিলেন স্যামসাং বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত ও মোহাম্মদ শরীফুল ইসলাম, ক্যাটাগরি ম্যানেজার পারভেজ খালেদ ও মাস্টার ট্রেনার রায়হান গনি মারুফ। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান নিয়ে ভাবতে বিশিষ্টজনদের আহ্বান। কর্মকাণ্ডের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত বলে তারেক রহমানের অভিযোগ। ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মন্তব্য। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে। নির্বাচন কমিশনের চূড়ান্ত খসড়ায় 39টিতে পরিবর্তন। এবং ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। পরিবেশ প্রতিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলনের রূপ দেয়ার আহ্বান।
প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।